এসে সোজা তের পাশে দাঁড়ায়। জাংকুককে দাঁড়াতে দেখে তেও ধীরে ধীরে মাথা নিচু করে জাংকুকের সামনে দাঁড়ায়। তে দাঁড়ানোর সাথে সাথে জাংকুককে হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ তের হাত ধরাতে আত্মা শুকিয়ে যায় তের। জাংকুক ভিড়ের মধ্যে দিয়ে তের হাত ধরে নিয়ে যায় আর পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর তের দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। জাংকুকের কথা শুনে তের চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকায়। জাংকুকও তের দিকে তাকায়। আজকের পর থেকে ওর পাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে পুরো বুসানের কেউ কথা বলতে পারে না, তার নজরে তের মতো 19 বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে পড়লো। জাংকুক সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবারও পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে যায়। আর তে জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। জাংকুক যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পিছনে ঘুরে তের দিকে তাকায়। এই পরি, আই লাভ ইউ। জাংকুকের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর জাংকুকের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে আর তে স্টেজে দাঁড়িয়ে থাকে। জাংকুক নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে তেকে। যতক্ষণ না বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে তের দিকে। তে তখনও স্টেজে দাঁড়িয়েছিল, পুরো শরীরটা তার থরথর করে কাঁপছিল। চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠেছে। এমন কেউ যার নাম শুনে পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কি না সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কেতে এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি করে তাকে নামিয়ে আনে। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। তে নির্বাক কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে বুসান সিটিতে জাংকুকের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতসেঁতে দেওয়াল, শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। জাংকুক সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। জাংকুক একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চ পাণ্ডবের দিকে। জাংকুক তাকানোর সাথে সাথে তারা 5 জন দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকে মেয়েটার সব ডিটেলস চাই আমার, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে জাংকুক যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। জাংকুক হালকা হাসে, আবার স্ক্রিনের দিকে তাকায়। চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এখন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে। খেলা? সুগাত সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মহব্বতের খেলা। জাংকুক তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। ইয়োনো একটু ভাব নিয়ে বলে, ভাই আপনার জন্য তো কেউ ফাঁদ খুঁড়ে শান্তি পাবে না, দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। ইয়োনোর কথা শুনে রকি ওর মাথায় একটি গাঁটটি মারে। তোকে আর সাদে কালা বলি না, তোর এই কালা চিন্তা ভাবনার জন্যই তোকে কালা বলি। ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর জাংকুক আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওয়েলকাম টু মাই লাইফ পরি। তেদের বাড়ি। আজ বাড়িতে ফিরে মাকে কিছু বলতে পারেনি তে। অবশ্য অন্যদিনও যে বলে এমনটা নয়। তে খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত, বচনভঙ্গি সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। পার্ক বোগাম এবং লিজার বড় মেয়ে তে। তের বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই তের, কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি, তাই বাবার মতো ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে আর অন্য চিন্তা। তে রাতভর বিছানায় ছটফট করে, বারবার জাংকুকের সেই মৃদু অথচ হুমকির শব্দগুলো মনে পড়ে। সে ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো তের মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনে শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকাল। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45-এ কলেজে যাওয়ার জন্য রেডি হয় তে।
আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী যিশু, জিমিন আর মোমো। যিশু আর জিমিন যমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায় কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। তে এবং তার বান্ধবীরা কলেজে যাওয়ার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন জাংকুক ভাই। তের মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়। ভাবি সাহেব, উঠেন না কেলা। হঠাৎ অপরিচিত দুজন লোক থেকে ভাবি আর একজন লোক ভাবি সাহেব ডাকায় বেশ বিব্রত হয়ে পড়ে তে, কিন্তু তে সঠিক বুঝে না দ্বিতীয়জন তাকে কি ডাকলো, ভাবি সাহেব নাকি ভাবি সাপ। তে খুবই বিনয়ের সাথে বলে, দেখুন আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। ইউনো আবার বলে ওঠে, ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফেলাইয়া আইবো আপনারে নিতে। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে তের, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনেই লাগলো। তে কখনো কোনোদিনও কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে জীবন জাংকুক নামে। তে আর কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। জিওন ম্যানশন, বুসান সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি জিওন ম্যানশন, যাকে সবাই জিওন ভিলা নামেই বেশি চিনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইটে, কাঠে, মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। কিম নামজুনের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না। জিওন ভিলার বৈঠকখানায় চলছিল কিম নামজুন ও জাংকুকের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না তুমি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়ো বাবা, বিভিন্ন নেতাদের চোখ তোমার উপরে। জাংকুক ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। ড্যাড, আমি এমপি জিওন জাংকুক, পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী কিম নামজুনের ছেলে। আমার পিছনে লাগা সোজা না। মিস্টার নামজুন হালকা এসে বলেন, তুমি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। জাংকুক আর মিস্টার নামজুনের কথার মাঝে ছোট করে জাংকুকের ফোনে একটি টেক্সট আসে, যেটা দেখার পরপরই জাংকুকের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসে জিওন ভিলার ভেতর থেকে। জাংকুক খুব রেগে জিওন ভিলা থেকে বের হতে থাকে। অবশ্যই রাগের কারণ তার শখের নারী রকি আর ইউনো বাড়িতে এসে জাংকুককে টেক্সট পাঠায় তের গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য। মিস্টার নামজুনের সাথে আলোচনা করতে থাকায় ট্যাক্সি দেখতে জাংকুকের একটু দেরি হয়। টেক্সটটি দেখার 5-6 মিনিট পর জাংকুক খুব রেগে বের হয়ে আসতে থাকে। জাংকুক বের হতেই তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। অবশ্য জাংকুক যখনই রেগে বের হয় তখনই কারো না কারোর রক্তে নিজের হাত পরিষ্কার করে। জাংকুক জিপের কাছে আসতে তার পঞ্চপাণ্ডব যে যার মতো জায়গায় বসে পড়ে। ভাই, কারে উড়াইতে হইব নাম কও খালি। রকি সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজের হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকেই উড়িয়েছে। জাংকুক কারোর কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে, গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। বুসান সিটির বাতাস যেন থেমে গেল জিওন জাংকুককে নামতে দেখে। চারিদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে যায় 2য় তলায় ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর বি সেকশনে। তখন তের ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা করে না। কলেজে আসে আর মুখ বুজে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি তে। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী তখনই জাংকুক আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। জাংকুককে দেখা মাত্রই শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিনপতন নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। জাংকুক সোজা তের বেঞ্চের সামনে দাঁড়ায় আর তের দিকে তাকিয়ে থাকে। জাংকুক দাঁড়ানো মাত্র তের সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়
আর তে মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে গোটা বুসান সিটির কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। জাংকুক খুব কড়া করে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। তে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। জাংকুক খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে থেকে, তো আসিসনি কেন? জাংকুকের ধমকে কেঁপে ওঠেতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। জাংকুক একটু ঝুঁকে তের মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব একটা ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। তে মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় জাংকুক। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে তেকে ডেকে পাঠানো হয়। তে এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো। কিছুদিনের জন্য তোমায় বিরতি নিতে হবে তে, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ে তের। আমার অপরাধ কি জানতে পারি স্যার? দেখো তে, তোমার কোনো অপরাধ নেই জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। ধরতে গেলে বুসানে আমাদের কলেজ খুবই বিখ্যাত। বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয়। আশা করি তুমি বুঝেছ। তে নিঃশব্দে বেরিয়েছে। কি বা বলবে সে? তার বলার মতো ভাষা তো নেই। রাত 9টা, তেদের বাড়ি। বাড়িতে ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি তে। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে তে। তে চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। তে ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরেও যখন কেউ দরজা খোলে না, তে নিজে নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। তে দরজা খুলতে দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট, তাতে লেখা, আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। তে থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে জাংকুকের। তে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। কে? ফোনের ওপাশ থেকে খুব গভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? তে জাংকুকের গলা শুনে শুকনো ঢোক গেলে। কি রে, কথা বল। তে কোনো জবাব দেয় না। যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। তে শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। জাংকুকের কথা শুনে খুব ভয় পেয়ে যায় তে, আর জাংকুক ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে তে যাবেটা কোথায়? তাকে তো কলেজ যেতে না করেছে প্রিন্সিপাল। তের সাথে কথা বলে জাংকুক মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কিভাবে যে বয়সে 9 বছরের ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো সেটা সে নিজেও বুঝতে পারেনি। জাংকুকের চিন্তার মাঝে তার দরজায় নক হয়। ইউনু ভয়ে ভয়ে এসে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। জাংকুকও নিচে নেমে আসে। জাংকুককে নিচে আসতে দেখে বাকি 4 জন একটু ভয়ে ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? কি বলবি জলদি বল। ভাই, আসলে আমরা সকলে একটু আগে জানবার পারছি খবরটা। কিসের খবর? ভাই, মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই, ভাবিজি রে কলেজ থেকে বের করে দিছে ওই প্রিন্সিপাল। থেকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র জাংকুকের চোয়াল শক্ত হয়ে আসে। জাংকুক বলে, রকি? জি ভাই। যেই কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন টিকে না থাকে। আমি এখনই বোমা মারতেছি ভাই। রকি তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। জাংকুক এবার ইউনুকে উদ্দেশ্য করে বলে, ইউনু? জি ভাই বলো। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। ইউনুও বেরিয়ে পড়ে তের শিক্ষকদের আনতে, আর জাংকুক চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। জাংকুকের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে, আর এই বুসান সিটির রঙ্গমঞ্চখানায় তার নাম যে লেখা হয়ে গেছে তা নিশ্চিত, শতভাগ নিশ্চিত। পঞ্চপাণ্ডব যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলো ভুল হয় তাহলে জাংকুক তাদেরও শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে ইউনুর। ভাই, লোকজন রেডি।
প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3জন টিচার সবাই গাড়িতে। জাঙ্কুকের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়, আজকে ওদের শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়, সবার চোখে কালো কাপড় আর হাত বাঁধা। জাঙ্কুক চেয়ার ঘুরিয়ে পায়ের উপর পা তুলে বসে। পঞ্চপাণ্ডব এক এক করে সবার চোখের কাপড় খুলে দেয়। প্রিন্সিপাল, যিনি জাঙ্কুকের বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে তার কয়েকজন সহযোগী। কি রে, কে তোকে ক্ষমতা দিয়েছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার আমাকে মাফ করে দেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। জাঙ্কুক মৃদু হাসে। আমার শখের নারীকে নাচে নেওয়ার অপরাধ পুরো বুসান সিটি দেখবে এবার। জাঙ্কুকের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতেও মন গলেনি জাঙ্কুকের। তারপর ইশারা করে রকিকে, শিক্ষা দে ওদের। রকি আগুনের মতো চোখে তাকায়। ভাই, শুধু শিক্ষা না, সারা শরীরে রেখে দেবো ওদের। সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরের দিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস তের। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশের আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। তে একটুর জন্য বারান্দায় যায়, গিয়ে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। তে ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, বুসানের নামকরা কলেজে আগুন, 3জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্রই তের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে জল চলে আসে। ঠিক তখনই তের বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব। তে তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। তে যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলে। তাই সে নিজের রুমে যেতে থাকে। তে, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। তে তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। তে কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয় তে। একটি ছোট্ট মেসেজ আছে তাতে, বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্রই তের কলিজার জল শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়ল। জিওন ম্যানশন। টিম নামজন কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে। মনে হয় না এতটা সহজ হবে। ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। জাঙ্কুকের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়, কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলেই জমের মতো ভয় পায়। জাঙ্কুক সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার ড্যাডি হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেটা নিজেরাই ঠিক করে নিও। জাঙ্কুকের কথায় সকল নেতারা শুকনো ঢোক গেলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা এই জিওন জাঙ্কুক করে না। বুসান সিটির বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন জিওন জাঙ্কুকের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো, জাঙ্কুকের মতো নির্দয় লোকের পাল্লায় কে পড়লো। এতটা হতভাগী কে আছে এই বুসান সিটিতে। নেতাদের সাথে কথা বলে জাঙ্কুক ওপরে চলে গেছে, আর কিম নামজুন নেতাদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েছে। কিম নামজুন নেতাদের সাথে কথোপকথনের মাঝেই জাঙ্কুক আবারও নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। কিম নামজুনের কথা মতো সবাই বসে পড়ে, কিন্তু মনে ভয় রয়েই গেছে। জাঙ্কুক আসবে আর কিছু করবে না, এটা ভাবা এক প্রকার মূর্খতা। ড্যাড, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করো প্লিজ। জাঙ্কুকের কথা মতো নামজুন চোখ বন্ধ করে নেন, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো কিম নামজুন একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর নামজুন চোখ খোলেন, আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে ভরা জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণেই নামজুনের কানে আসে গোংড়ানোর আওয়াজ। তিনি নিচে তাকায় আর একটা শুকনো ঠোক গেলেন।
এক নেতা নিজের কাটা গলা নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গংড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে সেই আশায়। জাংকুক তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে সেই নেতার মাথা আলাদা করে দেয় ধর থেকে। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। জাংকুক তাদের সামনে এসে দাঁড়ায়। জাংকুক দাঁড়ানো মাত্রই কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার ড্যাড হইতেছে আমার জান। যেই মাথা দিয়ে আমার ড্যাডকে মারার পরিকল্পনা করছিল সেই মাথা আলাদা হওয়াটা দরকার ছিল। নেতারা জাংকুকের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গেল। আমার ড্যাডের দিকে যেই চোখ দিয়ে তাকাইবো তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। জাংকুক নেতাদের ওয়ার্নিং দিয়ে বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়ে। কিম নামজুন এক বালতি দুধ জাংকুকের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করেছে কিম নামজুন। জাংকুক যতবার বাড়িতে রক্তের বন্যা বয় ততবার নামজুন তাকে দুধ দিয়ে স্নান করায়। এরপর জাংকুক সোজা চলে যায় তার রুমে আর কিম নামজুন অন্দরমহলে। জ্যাক, জি কর্তা, লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার জাংকুক নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আগে কর্তা। বিকেল বেলা নামজুন আর অন্য নেতারা জীবন বিলাতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে জাংকুকের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই জাংকুকের রুমের দরজার লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে জাংকুক। জাংকুক বরাবরই একই রকম স্টাইল ফলো করে। 8 শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ে গাঁথা আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে। চোখে কঠোরতা আর মুখে দুনিয়ার দাপট। হাতে মোটা গোল্ডের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। জাংকুককে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়। যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। জাংকুক নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা নয়, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে জাংকুক চলে যায় আর নেতারা এইভাবে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে তে সারা সকাল দুপুর খুব ভয় কাটে তের। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ তে সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা জীবন জাংকুকের মুখোমুখি হবে এটা ভেবেই তের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বুসান সিটিতে বড় হওয়ার পাশাপাশি জীবন জাংকুকের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায় তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবেই বা তার মুখোমুখি হবে। তের চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্রই তার ভয় আরো বেড়ে যায়। জাংকুকের 2 জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু তে কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। তের চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে তের ভয় আরো বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? তে, জি মা, তোর বান্ধবী জিমিন এসেছে তোকে নিতে। তোদের কোচিং এ বিকেলে টেস্ট পরীক্ষা আছে, বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় তে। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কি রে, যাবি তো নাকি? জি মা। তে তার মায়ের সাথে নিচে নেমে আসে। তে আসার সাথে সাথে জিমিন তার হাত ধরে নিয়ে যায়। আন্টি, আসি তাহলে আমরা? আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। জিমিন তেকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। তে, জাংকুক স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। জিমিনের কথা শুনে তের ভয় আরো বেড়ে যায়। তার মানে এসব জাংকুকের কারসাজি। তে বের হওয়ার সাথে সাথে জাংকুকের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি, এত লেট কেন? ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতেছে কইলাম। তে কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে গাড়িতে উঠে পড়ে আর মনে মনে ভগবানকে স্মরণ করতে থাকে যেন জাংকুকের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত বাড়াচ্ছিল তে হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি বুসানের জঙ্গলে পোড়াবাড়ির সামনে থামে। তের গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। তে ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তেকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। তে সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। জাংকুক পিছনে হাত দিয়ে উল্টো দিক ফিরে দাঁড়িয়ে আছে। ভাই, ভাবি আইছে। জাংকুক হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর তে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জাংকুক ফিরে তাকায় তের দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরী লাগছিল তেকে।
তেকে দেখা মাত্রই জাংকুকের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে তের কাছে আসতে থাকে। জাংকুকের প্রতিটি কদমে যেন তের হৃদস্পন্দন বেড়েই চলেছে। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। জাংকুক তের খুব কাছে এসে দাঁড়ায়। তে ভয়ে নিজের জামা খামচে ধরে। তে জাংকুকের থেকে বেশ খাটো হওয়ায় জাংকুক একটু ঝুঁকে তের ডান গালে চুমু খায়। জাংকুকের এমন কাণ্ডে তের চোখ বড় বড় হয়ে যায়। তো পার্ট 2টা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর তোমরা আমাকে অনেক সাপোর্টও করছো, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো যাতে আমি আরো উৎসাহ পাই। আর আমি ভিডিওতে কোনো রকম কোনো মিউজিক ইউজ করি না, তার কারণ হচ্ছে কপিরাইট হয় অনেক সময়, তাতে চ্যানেলের ক্ষতি হতে পারে, ওই জন্য আমি গান ইউজ করি না। তো তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি বুঝতে পারছি যে এইভাবে গান ছাড়া স্টোরি নিশ্চয়ই ভালো লাগে না, তো একটু অ্যাডজাস্ট করে নাও কিছুদিন, তারপরে ঠিক হয়ে যাবে। আর আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি বেশ কিছুদিন তোমাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখতে পারিনি, ভিডিও শেয়ার করতে পারিনি, তো তার জন্য সরি। আর তোমরা অনেকেই আমাকে বলেছো প্রেমিকা গল্পটা আবার কন্টিনিউ করতে, তো আমি ওই গল্পটা কন্টিনিউ করব। আসলে একটু সমস্যার জন্য করছি না, আমার শরীরটাও খুব একটা ভালো নেই, ভয়েসটাও সেরকম ভালো আসছে না। আমি এর আগে যে ডাইনামিক ডো পার্ট 4-5 মেবি ছিল, তো ওটাতেও দেখবে আমার ভয়েসটা খুবই খারাপ এসেছে, কারণ আমার শরীরটা সত্যি বলতে ভালো নেই। তো আমি ভয়েসটা যে দিচ্ছি এটা কেটে কেটে যাচ্ছে বা নয়েজ আসছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নাও কিছুটা দিন, তারপরে সব ঠিক হয়ে যাবে। তো আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।